ভারত চীন সম্পর্কে নতুন মোড়, আবারও খোলা রফতানির পথ। যুক্তরাষ্ট্রের নতুন নীতি ঘোষণা, গাজাবাসীদের জন্য মার্কিন ভিসা নিষিদ্ধ। মানবিক সাহায্যের আশায় গিয়ে প্রাণ গেল ৩১ ফিলিস্তিনি। বন্ধু জেলেনস্কির থেকে মুখ ফিরিয়ে নিলেন ট্রাম্প। ইউক্রেনে আর সৈন্য সহায়তা পাঠাবে না যুক্তরাষ্ট্র। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। রিমার্ক। বেইজিং ঘোষণা করেছে ভারতীয় বাজারে সার, রেয়ার আর্থ খনিজ ও টানেল বোরিং মেশিন রফতানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। 18 আগস্ট নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠকে একথা জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ভারতের অনুরোধে কিছু সার রফতানিও ইতোমধ্যে শুরু হয়েছে। বিস্তারিত রিপোর্টে। ভারত চীন সম্পর্কে নতুন মোড়। চীন ভারতের উপর আরোপিত রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল করতে উদ্যোগ নিয়েছে, যা দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। বেইজিং ঘোষণা করেছে ভারতীয় বাজারে সার, রেয়ার আর্থ খনিজ, ম্যাগনেট এবং টানেল বোরিং মেশিন রফতানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে 18 আগস্ট নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানায় বেইজিং। বৈঠকে ভারত স্পষ্টভাবে জানায়, হঠাৎ সার রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় রবি মৌসুমে অ্যামোনিয়াম ফসফেট সরবরাহ ব্যাহত হয়েছে। পাশাপাশি বিভিন্ন অবকাঠামোগত প্রকল্পে ব্যবহৃত টানেল বোরিং মেশিন চীনে আটকে থাকায় কাজ ব্যাহত হচ্ছিল। 3 দিনের সফরে নয়াদিল্লিতে পৌঁছান ওয়াং ই। সফরের দ্বিতীয় দিনে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে সীমান্ত পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। বৈঠকে ওয়াং ই বলেন, ভূ রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। একটি দেশের একতরফা আচরণের কারণে মুক্ত বাণিজ্য ও আন্তর্জাতিক স্থিতিশীলতা হুমকির মুখে। তিনি যুক্তরাষ্ট্রের নাম না নিলেও তার মন্তব্যে ইঙ্গিত ছিল স্পষ্ট। তিনি আরও বলেন, বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দুটি দেশের উচিত যৌথভাবে দায়িত্ব পালন করা। ঐক্যই শক্তি। আমাদের একসঙ্গে উন্নয়নশীল বিশ্বের অগ্রগতিতে নেতৃত্ব দিতে হবে। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বৈঠক শেষে বলেন, চীনের সঙ্গে একটি স্থিতিশীল সহযোগিতামূলক ও দূরদর্শী সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী ভারত। শাহিদা রুবি, মাই টিভি। যুক্তরাষ্ট্র গাজার গুরুতর আহত শিশুদের জন্য মানবিক ভিসা দেওয়া সাময়িকভাবে স্থগিত করেছে ট্রাম্পপন্থী ইনফ্লুয়েন্সার লরা লুমারের একটি ভাইরাল দাবির পর, যেখানে তিনি বলেন এসব শিশুর সঙ্গে অস্ত্রবিরোধী সংশ্লিষ্টতা থাকতে পারে। রিপাবলিকান কিছু আইন প্রণেতা তার সঙ্গে একমত হন। এরপরে মার্কিন পররাষ্ট্র দপ্তর ভিসাগুলো সম্পূর্ণ ও বিস্তারিত পর্যালোচনার আওতায় আনার ঘোষণা দেয়। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্র গাজার গুরুতর আহত শিশুদের মানবিক ভিসা দেওয়া সাময়িকভাবে স্থগিত করেছে। এতে মানবাধিকার সংগঠন ও ত্রাণ কর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ফিলিস্তিনি মানবাধিকার কর্মীরা একে অমানবিক ও বিপজ্জনক বলে উল্লেখ করেছেন। প্যালেস্টাইন চিলড্রেন্স রিলিফ ফান্ড জানিয়েছে, এই স্থগিতাদেশ জীবন রক্ষাকারী চিকিৎসা বন্ধ করে দিতে পারে। সিদ্ধান্তটি উস্কে দিয়েছে ট্রাম্পপন্থী ইনফ্লুয়েন্সার লরা লুমারের একটি সোশ্যাল মিডিয়া প্রচারণা, যেখানে দাবি করা হয় এই শিশুদের মধ্যে অস্ত্রবিরোধী সংশ্লিষ্টতা থাকতে পারে। এতে কিছু রিপাবলিকান রাজনীতিবিদ সমর্থন জানিয়ে নিরাপত্তা পর্যালোচনারও দাবি তোলেন। হিয়াল প্যালেস্টাইন নামে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা চিকিৎসার জন্য এসব শিশু ও তাদের অভিভাবকদের আনে। তারা জানায়, এটি কোনো শরণার্থী কর্মসূচি নয়, বরং চিকিৎসা নির্ভর ও স্বচ্ছ একটি প্রক্রিয়া। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তা ও মানবিক দায়িত্বের এক কঠিন দ্বন্দ্ব তৈরি করেছে। যুদ্ধ বিধ্বস্ত শিশুদের চিকিৎসা সহায়তা বন্ধ করা শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, এটি একটি বড় মানবিক ও নৈতিক প্রশ্ন।
এ ভিসা স্থগিতাদেশ আন্তর্জাতিক নীতিতে একটি বড় প্রশ্ন তুলে দিয়েছে। জাতীয় নিরাপত্তা কি মানবিক দায়িত্বকে ছাপিয়ে যাবে? যুদ্ধ বিধ্বস্ত শিশুদের চিকিৎসা বন্ধ করা শুধু একটি কাগজের সিদ্ধান্ত নয়, বরং মানবতা ও নৈতিকতার এক কঠিন পরীক্ষা। শাহিদা রুবি, মাইটিভি। চলমান অবরোধে গাজার প্রায় 24 লাখ মানুষ চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন। গাজা উপত্যকায় ইসরায়েলের টানা হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 62,064 জনে। গত 24 ঘন্টায় নিহত হয়েছেন আরও 60 জন, আহত 343 জন। বিস্তারিত জানব রিপোর্টে। মানবিক সাহায্যের আশায় গিয়ে প্রাণ গেল আরও 31 ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 62,064 জনে। 19 আগস্ট তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইসরায়েলি বাহিনী মানবিক সহায়তা নিতে আসা ফিলিস্তিনিদের উপরও হামলা চালিয়ে যাচ্ছে। গত 24 ঘন্টায় এসব হামলায় 31 জন নিহত এবং 197 জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী 27 মে থেকে এখন পর্যন্ত এ ধরনের হামলায় নিহত হয়েছে 1996 জন এবং আহত হয়েছেন 14,898 জন। চলতি বছরের মার্চ থেকে আরোপিত কঠোর অবরোধের ফলে গাজায় প্রায় 24 লাখ মানুষ চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। খাদ্য, ঔষধ, পানিসহ ন্যূনতম জীবন ধারণের উপকরণ থেকেও তারা বঞ্চিত। ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো, ছড়িয়ে পড়া রোগ ও অনাহার তাদের জীবনকে করে তুলেছে দুর্বিষহ। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি 2024 সালের নভেম্বরে গাজায় সংঘটিত যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োআভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একই সঙ্গে গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতেও মামলা চলমান রয়েছে। শাহিদা রুবি, মাইটিভি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র আর কখনোই ইউক্রেনে সেনা পাঠাবে না। তিনি বলেন, আমাদের লক্ষ্য হত্যাযজ্ঞ বন্ধ করা, মানুষ যেন না মরে। ট্রাম্প মনে করেন ইউক্রেনের নিরাপত্তায় ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য এগিয়ে আসতে পারে, তবে যুক্তরাষ্ট্র নয়। এ সময় তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নমনীয় হওয়ার আহ্বান জানান। বিস্তারিত রিপোর্টে। এবার বন্ধু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির থেকে মুখ ফিরিয়ে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বললেন, আর কখনোই ইউক্রেনের সেনা সহায়তা পাঠাবে না তার দেশ। রাশিয়াকে রুখতে বন্ধু সাহায্য ছাড়া এবার কিভাবে এগোবে ইউক্রেন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া বা দেশটির নিরাপত্তা নিশ্চিতে মার্কিন সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই। 19 আগস্ট সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের সেনা পাঠাবে না। প্রেসিডেন্ট হিসেবে আমি নিশ্চিতভাবে আপনাদের তা জানাচ্ছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে হত্যাযজ্ঞ বন্ধ করা। আমি শুধু চাই মানুষ যেন না মরে। ট্রাম্প আরও জানান, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তায় ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের মতো ইউরোপীয় দেশগুলো সেনা পাঠাতে পারে, তবে যুক্তরাষ্ট্র সেই পথে কখনোই হাঁটবে না। তার মতে এতে কোনো সমস্যাই হবে না। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আরও নমনীয় হওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কি সম্ভাব্য এক ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে পারেন। এদিকে 18 আগস্ট পুতিনকে ফোন করেন ট্রাম্প। ওই সময় ইতিবাচক আচরণ করেন পুতিন। ট্রাম্প বলেন, ওই সময় পুতিন যদি ইতিবাচক আচরণ না করত তবে পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠতে পারত। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই মন্তব্য কঠিন পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। নাজমা, মাইটিভি। ইউক্রেনের শান্তি রক্ষায় ইউরোপীয় সেনা মোতায়েনের আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেন, ইউক্রেনীয় সেনাবাহিনীকে মাটিতে সহায়তা দেওয়া এখন জরুরি। রাশিয়ার সদিচ্ছা নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি আরও জানান, আলোচনায় অগ্রগতি না এলে ট্রাম্প নতুন নিষেধাজ্ঞা দেবে। জার্মান চ্যান্সেলর মের্জ বলেন, ইউরোপের নিরাপত্তায় সবাইকে অংশ নিতে হবে। বিস্তারিত রিপোর্টে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর প্রস্তাব ঘিরে চলছে বিতর্ক। ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় ইউরোপীয় সেনা মোতায়েনের প্রয়োজনীয়তার কথা আবারও তুলে ধরেছেন তিনি। ওয়াশিংটনের সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, ভবিষ্যতে ইউক্রেনের শান্তি রক্ষার কাজে ইউরোপীয় দেশগুলোর সেনাদের ভূমিকা রাখতে হবে। 19 আগস্ট ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে। ম্যাক্রো বলেন, আমাদের একটি শক্তিশালী ইউক্রেনীয় সেনাবাহিনী গড়ে তুলতে হবে। পাশাপাশি সেখানে সরাসরি উপস্থিত থেকে ইউক্রেনকে সহায়তা করাও জরুরি। ইউক্রেনের মিত্রদের এখনই শান্তিরক্ষী বাহিনী গঠনের প্রস্তুতি নিতে হবে। ফরাসি প্রেসিডেন্টের এই ধরনের মন্তব্য এই প্রথম নয়। অতীতেও তিনি একই প্রস্তাব দিয়েছিলেন, যদিও তা তখন বাস্তবায়িত হয়নি। তিনি আরও জানান, রাশিয়া যদি শান্তি আলোচনায় এগিয়ে না আসে তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপে প্রস্তুত আছেন। ম্যাক্রো বলেন, রাশিয়ার জ্বালানি কেনার কারণে ট্রাম্প এরই মধ্যে ভারতের উপরে শুল্ক আরোপ করেছেন। রাশিয়ার দাবি প্রসঙ্গে মের্জ বলেন, তাদের দাবি হলো কিয়েভ যেন ডনবাসের অবশিষ্ট অংশ ছেড়ে না দেয়। এ দাবিকে যুক্তরাষ্ট্রকে ফ্লোরিডা ছেড়ে দিতে বলার সঙ্গে তুলনা করা যায়। শাহিদা রুবি, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।